একদিকে প্রায় 100রও বেশি অ্যালবেনিয়ান সশস্ত্র বাহিনী এবং অন্যদিকে মাত্র 6 জন রাশিয়ান স্পেশাল ফোর্সের সদস্য। আর এটা কোনো গল্প নয়, সত্য ঘটনা। 1999 সালে সাইবেরিয়ার একটি এয়ারপোর্টকে রাশিয়ান 6 জন স্পেশাল ফোর্সের সদস্য পুরো এয়ারপোর্টটিকে অ্যালবেনিয়ান সশস্ত্র আর্মির দখলমুক্ত করার জন্য প্রায় 100রও বেশি অ্যালবেনিয়ান সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে। তারা সংখ্যায় এত পরিমাণে ছিল যে এই 6 জন রাশিয়ান সৈনিককে চারিদিক থেকে তারা ঘিরে ধরে এবং হেভি মেশিনগান, মোটার ও আরপিজি মিসাইল দিয়ে ফায়ারিং চালায়। তবে কি তারা 6 জন মিলে ওই 100 জন অ্যালবেনিয়ান সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে পারবে? কারা জিতবে এই লড়াইয়ে? জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের সত্য ঘটনার উপর নির্মিত মুভি দ্য বালকান লাইনের এক্সপ্লেনেশন। 1995 সালে দক্ষিণ পূর্ব ইউরোপের যুগোস্লোভিয়া দেশের বসনিয়া নামের একটি জায়গার জঙ্গলে কিছুজন রাশিয়ান সোলজারকে ন্যাটো দেশের পক্ষ থেকে এক মিশনে পাঠানো হয়। মিশনটি ছিল হারুন নামের এক সন্ত্রাসীকে জীবন্ত ধরে নিয়ে যাওয়া। পুরো টিমটিকে লিড করছিল আন্দ্রে সেতালভ এবং তার উচ্চপদস্থ অফিসার কমান্ডার বেক। তাদের টিমে ভেরা নামে একজন স্নাইপার, বার্মিং নামের একজন দক্ষ বম্ব ডিসপোজাল ম্যান, এছাড়াও স্ল্যাশ, গিরেজ ও কিরিয়া নামের আরও 3 জন সৈনিক ছিল। তবে হয়তো কোনোভাবে তাদের আসার খবর সন্ত্রাসীদের কাছে ছিল, তাই চারিদিক থেকেই তাদের উপর ফায়ারিং চালায় তারা। কিন্তু এরই মধ্যে সফলভাবে সন্ত্রাসী হারুনকে তারা ধরে ফেলে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে সুযোগ বুঝে হারুন একটি চাকু দিয়ে কিরিয়াকে ভালোভাবে আহত করে দেয়। যন্ত্রণায় সে ছটপট করতে থাকে। কোনো রকমে মরফিনের ডোজ দিয়ে তার যন্ত্রণা কিছুক্ষণের জন্য কমানো হয়। এরপর সৈন্যরা পুরো জায়গাটিকে বোম দিয়ে উড়িয়ে দিয়ে হেলিকপ্টারে করে আহত কিরিয়াকে নিয়ে তাদের বেশের উদ্দেশ্যে রওনা দেয়। তারা ভেবেছিল খুব সহজেই এই মিশনকে সফল করবে, তবে দুর্ভাগ্যবশত তাদের সাথী কিরিয়া গুরুতর আহত হয়ে যায়। আহত অবস্থায় সে শেষবারের মতো তার পরিবারের সাথে দেখা করতে চায়, কারণ সে জানত কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। তবে তার শেষ ইচ্ছা আর পূরণ হয় না। অত্যাধিক রক্তক্ষরণের কারণে মৃত্যুর আগে সে শুধু এইটুকুই বলে যায় তার স্ত্রী এবং বাচ্চার যেন খেয়াল রাখা হয়। এই বলে সে তার পরিবারের ফটোটিকে বুকে জড়িয়ে মারা যায়। কিরিয়া স্ল্যাশের খুব ভালো বন্ধু ছিল। বন্ধুর এই যন্ত্রণাদায়ক মৃত্যু সে সহ্য করতে পারে না, তাই রেগে গিয়ে সন্ত্রাসী হারুনকে সে মারতে শুরু করে। কোনো মতে তাকে শান্ত করা হয়, কারণ হারুনকে প্রোটেকশন দিয়ে সুরক্ষিত ন্যাটোর হাতে জীবন্ত তুলে দেওয়াই ছিল তাদের মিশন। কিন্তু আন্দ্রের প্রতিবাদ জানায়, কারণ তার জন্যই তাদের বন্ধু কিরিয়া আজ মারা গেছে, আর সে একজন ওয়ার ক্রিমিনাল। তবে সেখানে উপস্থিত ন্যাটোর এক অফিসার উল্টে তাদেরকেই রাগ দেখায়, যার ফলে আন্দ্রে রেগে গিয়ে সন্ত্রাসী হারুনকে হেলিকপ্টার থেকেই নিচে ফেলে দেয়। তাই মিশনের প্রধান হিসেবে বেক সহ তার পুরো টিমকে উচ্চপদস্থ অফিসারদের কথা না মানা এবং ন্যাটোর অর্ডার ফলো না করাতে রাশিয়ান সেনা থেকে বরখাস্ত করা হয়। রাশিয়ান আর্মির জেনারেল সোমভ বেকের খুব ভালো বন্ধু ছিল। সে তাকে তার টিম সহ যুগোস্লোভিয়ায় পালিয়ে যেতে বলে, তা না হলে তাদের সকলকে গ্রেপ্তার করা হবে। এবার এখানেই আমি যুগোস্লোভিয়া দেশের ছোট্ট একটা ইতিহাস আপনাদের বলতে চাই, না হলে এরপর থেকে মুভিটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। দক্ষিণ পূর্ব ইউরোপে 1918 সালে 6টি ছোট ছোট জায়গা মিলে যুগোস্লোভিয়া নামে একটি দেশে স্থাপন হয়, যেগুলি হলো বসনিয়া, ক্রোয়েশিয়া, ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, স্লোভেনিয়া এবং সার্বিয়া। তবে বর্তমান সময়ে প্রত্যেকটি জায়গা আলাদা আলাদা হয়ে গেছে এবং তারা নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেছে। তো যাই হোক, সার্বিয়ার মধ্যে একটি ছোট্ট জায়গার নাম হলো কোসোভো। এই নামটি মনে রাখবেন। এই প্রত্যেকটি জায়গায় নানান জাতীয় ধর্মের মানুষ বসবাস করত। যুগোস্লোভিয়ার সেই সময়কার রাষ্ট্রপতি ছিলেন জোসেফ ব্রোজ টিটো। তার শাসনকালে দেশ পুরোপুরি শান্ত ও ঐক্যবদ্ধ ছিল। কিন্তু 1980-র দশকে তার মৃত্যুর পর ধীরে ধীরে যুগোস্লোভিয়ার মধ্যে বিভিন্ন জাতীয় ধর্মের মানুষের সাথে তাদের নিজ নিজ জায়গা স্বাধীন করার জন্য গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। তবে 1995 সালে যুদ্ধকে নিয়ন্ত্রণে আনা হয়, কিন্তু কোসোভো নামের সার্বিয়ার সেই ছোট্ট জায়গাটি থেকে যুগোস্লোভিয়ান সৈনিকরা যুদ্ধ শেষে পিছিয়ে যেতেই মাত্র 2 বছরের মধ্যেই 1998 সালে সেখানে অ্যালবেনিয়ান লিবারেশন আর্মি নামের এক সন্ত্রাসী দল জায়গাটিকে দখল করে নেয় এবং তারা কোসোভোকে যুগোস্লোভিয়া থেকে স্বাধীন করে যুগোস্লোভিয়ার একেবারে পাশের দেশ অ্যালবেনিয়ার অন্তর্ভুক্ত করার দাবি তোলে।
কারণ সেই সময় কোসোভোতে দুই ধর্মের মানুষ বসবাস করত, খ্রিস্টান ও মুসলিম। তবে সেখানে মুসলিমদের পরিমাণই বেশি ছিল। এছাড়াও সেখানে সার্বিয়ানরাও বসবাস করত। অন্যদিকে অ্যালবেনিয়ান মানুষেরাও মুসলিম ধর্মের ছিল, তাই তারা কোসোভোকে যুগোস্লোভিয়ার অধীন থেকে স্বাধীন করতে চাইছিল। এবং এই সময়ে মানুষের মধ্যে নরসংহার শুরু হয়ে যায়। মানুষের উপর নির্দয় অত্যাচার করা হয় এবং একে অপরের হত্যা করতে শুরু করে তারা, যার ফলে সেই সময়ে যুগোস্লোভিয়ার অংশ হিসেবে সার্বিয়া থেকে সৈনিকরা অ্যালবেনিয়ান লিবারেশন আর্মির সাথে যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে প্রায় ১৫০০ কোসোভো সাধারণ মানুষ মারা যায় এবং প্রায় ৪ লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে যায়। এরই মধ্যে ১৯৯৯ সালে ন্যাটো দেশগুলি ইউনাইটেড নেশনের বিনা অনুমতিতে অ্যালবেনিয়ানদের সাপোর্টে যুগোস্লোভিয়ার উপর বম্বিং করা শুরু করে। এদিকে ইউনাইটেড নেশনের সুরক্ষা পরিষদ নিজেই অ্যালবেনিয়ান লিবারেশন আর্মিকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল। এর থেকেই স্পষ্ট হয়ে যায় ন্যাটো মানে আমেরিকা সেই সময় অ্যালবেনিয়ানদের সাপোর্ট করছিল এবং অন্যদিকে যুগোস্লোভিয়াকে সাহায্য করছিল রাশিয়া। ঠিক একইভাবে বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে আমেরিকা যেমন ইসরায়েলকে সাপোর্ট করছে, অন্যদিকে ইরানকে সাপোর্ট করছে রাশিয়া। যুগোস্লোভিয়ার উপর ন্যাটোর অত্যাধিক বম্বিংয়ের কারণে যুগোস্লোভিয়ার অনেক শহর ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা এক দম্পতিকে দেখি। তারা শহরের হসপিটালের দিকে যাচ্ছিল, কারণ মেয়েটি একটি সন্তানের জন্ম দিতে চলেছে। ইয়াসনা নামের হসপিটালের একজন নার্স তাকে হসপিটালের ভিতরে নিয়ে যায়। তবে তখনই ন্যাটোর এয়ার স্ট্রাইকের একটি বম সেই হসপিটালে এসে পড়লে কিছুক্ষণের মধ্যেই পুরো হসপিটালটি ধ্বংসস্তূপে পরিণত হয়। অসহায় ছেলেটি তন্ন তন্ন হয়ে তার স্ত্রীকে খুঁজতে শুরু করে। তবে দুর্ভাগ্যবশত আরও কয়েকটি বম সেই হসপিটালে এসে পড়ে। নার্স ইয়াসনা কোনো মতে একটি নবজাত শিশুকে বাঁচিয়ে নেয়, কিন্তু হসপিটালটি চোখের পলক ফেলার সাথে সাথেই এক কবরস্থানে পরিণত হয়। বম্বিংয়ের কারণে বেশিরভাগ নিরপরাধ শিশু ও মহিলারাই মারা যায়। এরই ঠিক কিছুদিন পর রাশিয়ান সেই জেনারেল সোমভ যুগোস্লোভিয়ায় গোপনে বেকের সাথে দেখা করে এবং তাকে এক সিক্রেট মিশন সম্পর্কে জানায়, যেটা তারা ন্যাটোর চোখের আড়ালে করতে চাইছিল। কোসোভোর প্রিস্টিনা নামের একটি শহরে একটি এয়ারপোর্ট রয়েছে। যদি তারা কোসোভোকে আবারও সার্বিয়ার অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে সেই এয়ারপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানেই একমাত্র সৈনিকদের কার্গো প্লেন ল্যান্ড করতে পারবে। তবে জায়গাটি এখন অ্যালবেনিয়ান লিবারেশন আর্মির দখলে। সেটিকেই তাদেরকে কিছু সময়ের জন্য দখল করে রাখতে হবে, যতক্ষণ না বসনিয়া থেকে রাশিয়ান ফেডারেশন আর্মির সৈনিকরা সেই এয়ারপোর্টে না এসে পৌঁছায়। আর যদি সে এই মিশনে সফল হতে পারে, তাহলে পুনরায় তাদেরকে রাশিয়ান আর্মিতে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হবে। আসলে রাশিয়া সেই সময় যুগোস্লোভিয়াকে তাদের কোসোভো নামের জায়গাটিকে দখল করতে সাহায্য করেছিল। বেক রাজি হয়ে যায়, তার সেই পুরনো টিম নিয়ে এই মিশন সম্পূর্ণ করতে চায় সে, তবে আন্দ্রে সেতালভকে বাদ দিয়ে। কারণ ১৯৯৫ সালে বসনিয়ার সেই মিশনে তার ভুলের কারণেই তাদেরকে আর্মি থেকে বার করে দেওয়া হয়েছিল, যার ফলে তারা এখন রাশিয়া ছেড়ে বর্তমানে যুগোস্লোভিয়ায় বসবাস করছে। বেক তার পুরো টিমকে আবার একজুট করতে লেগে যায়, যারা যুগোস্লোভিয়ার নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল। কেউ সিকিউরিটি গার্ডের কাজ করছিল, আবার কেউ স্থানীয় সরকারের হয়ে ন্যাটো আর্মির ফেলা বিস্ফোরণ না হওয়া বোমগুলিকে ডিসপোজালের কাজ করছিল। আবার কেউ কেউ এই সব কিছু থেকে অবসর জীবন কাটাচ্ছিল। তবে বেক তাদের সকলকে এই অপারেশনের জন্য রাজি করিয়ে ফেলে, কারণ এই অপারেশন সফল হওয়ার পর তারা প্রত্যেকেই আবার রাশিয়ায় তাদের নিজ নিজ পরিবারের কাছে ফিরে যেতে পারবে। তাদেরকে আর গা ঢাকা দিয়ে থাকতে হবে না। তারা ছোট্ট একটি পরিকল্পনার মাধ্যমে এটা স্থির করে তাদের এই টিম আন্দ্রের পরিবর্তে এখন বেক নিজে লিড করবে। অন্যদিকে আন্দ্রেকে কোসোভোতে সেই এয়ারপোর্টের কাছেই দেখা যায়। স্থানীয় পুলিশ মিলিককে সে অ্যালবেনিয়ানদের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করছিল। অনেকদিন ধরেই অ্যালবেনিয়ান আর্মিদের সাথে গোপনে মিলিক লড়াই করে আসছে। বর্তমানে সেই এয়ারপোর্ট এবং তার আশেপাশের শহর স্মুক নামের এক অ্যালবেনিয়ান আর্মি লিডার দখল করে রেখেছে। সে খুবই নির্দয় প্রকৃতির, অনেক অসহায় মানুষকেই নির্মমভাবে হত্যা করেছে সে। তবে আন্দ্রের কথা অনুযায়ী বাইরে থেকে কোনো বড়সড় দেশের সাহায্য ছাড়া কোনোভাবেই এই অ্যালবেনিয়ান সন্ত্রাসীদের এখান থেকে তাড়ানো সম্ভবই নয়। কিন্তু রাশিয়ান আর্মি যে খুব তাড়াতাড়ি সাহায্যের জন্য এখানে এসে পৌঁছাবে সেটা মিলিক জানত। তাই তারা স্মুককে মারার একটি পরিকল্পনা করে।
আন্দ্রে, মিলিক এবং স্থানীয় দুইজন পুলিশ ভুক ও ফাদিলস একটি পাহাড়ের উপর গিয়ে পৌঁছায়। পাহাড়ের উপর থেকে অ্যালবেনিয়ান আর্মির একটি চেক পয়েন্টের দিকে তারা নজর রাখে। কিছুক্ষণের মধ্যেই স্মুক সেখানে এসে পৌঁছাবে এবং এখানেই তাকে মেরে ফেলার এক পরিকল্পনা বানায় তারা। তবে তারা দেখে কিছু অ্যালবেনিয়ান আর্মি পাবলিক একটি বাসকে দাঁড় করিয়ে লুটপাট চালাচ্ছে। একজন তার প্রতিবাদ করলে এক স্নাইপার দূর থেকে তাকে মেরে ফেলে। স্নাইপারের লোকেশন না জানাতে ভুক ধীরে ধীরে চেক পয়েন্টের দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই স্নাইপারের নজর তার উপর পড়তেই সে গুলি চালাতে যায়। তবে সময় মতো আন্দ্রে লাফিয়ে স্নাইপারকে হত্যা করাতেই তার চালানো গুলির আওয়াজ শুনেই সন্ত্রাসীরা সতর্ক হয়ে আন্দ্রের দিকে ফায়ারিং চালায়। তবে অন্য দিক থেকে ভুক ও ফাদিলস আড়াল থেকে সকল সন্ত্রাসীদেরই মেরে ফেলে, কিন্তু একজন সেখান থেকে পালিয়ে যায়। স্মুককে মারার পরিকল্পনা তাদের ব্যর্থ হয়। আন্দ্রের সেখান থেকে যাওয়ার আগে মিলিক তাকে একটি নকল পাসপোর্ট এবং কোসোভোতে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর সে বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে শহরের সেই ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় এবং এখানেই ইয়াসনা নামের সেই নার্সের সাথে তার প্রথম পরিচয় হয়। তাকে কোসোভো শহরে একটি হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। কিছুটা দূর যেতেই হঠাৎই অ্যালবেনিয়ান আর্মিরা তাদের বাসের উপর ফায়ারিং চালায় এবং সকল যাত্রীদের বন্দি বানিয়ে রাখে। এখানেই প্রথমবারের মতো আন্দ্রে স্মুককে দেখে। স্মুক সকলের আইডি চেক করতে বলে। আন্দ্রে তার পরিচয়পত্র তাকে দেখায়, তা সত্ত্বেও তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় তারা। যাত্রীদের মধ্যে কিছুজন সার্বিয়ান ও অন্য ধর্মের হওয়াতে স্মুক তাদের সরাসরি হত্যা করে দেয় এবং ইয়াসনার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। আন্দ্রে অজ্ঞান হওয়ার ভান করছিল। সে হঠাৎই উঠে স্মুককে ঢাল বানিয়ে তারই বন্দুক দিয়ে সকল সন্ত্রাসীদের নিমেষেই মেরে ফেলে। স্মুক বুঝতে পারে আন্দ্রে কোনো সাধারণ ব্যক্তি নয়, যুদ্ধের অসাধারণ স্কিল তার মধ্যে রয়েছে এবং সে ওয়েল ট্রেন্ড। আন্দ্রে কোনো মতে তাকে গান পয়েন্টে রেখে যাত্রীদের সুরক্ষিত সেখান থেকে বার করে কোসোভোর এক হসপিটালে নিয়ে আসে। এই হসপিটালেই ইয়াসনাকে নার্স হিসেবে ট্রান্সফার করা হয়েছে। তবে আজকের এই ঘটনার পর সে অনেকটা ভয় পেয়ে গেছে। এছাড়াও তার থাকার জায়গা নেই, তাই আন্দ্রে তাকে তার সাথে পুলিশ অফিসার মিলিকের দেওয়া সেই ঠিকানায় নিয়ে যায় যাতে সে সুরক্ষিত থাকে। এদিকে আন্দ্রেকে স্মুক তন্ন তন্ন হয়ে খুঁজতে শুরু করেছে। চেকপয়েন্ট থেকে পালিয়ে যাওয়া সেই সৈনিকের কাছ থেকে সে জানতে পেরেছে পুলিশ অফিসার মিলিকের সাহায্যেই চেকপয়েন্টে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, আর আন্দ্রে নামের ওই ছেলেটিই তাদেরকে সাহায্য করেছে। তারা মিলিককে খুবই খারাপভাবে মারধর করে আন্দ্রের ঠিকানা জানতে চায়। তবে মিলিক বৃদ্ধ হলেও তার দেশকে সে খুবই ভালোবাসত। সে একজন দেশভক্ত হিসেবে দেশের হয়ে প্রাণ দিতে রাজি ছিল। তাই মিলিক তাদের কিচ্ছু বলতে রাজি হয় না, কারণ কোসোভোকে সে সার্বিয়ারই একটি অংশ মানত। স্মুক সকলকে স্পষ্টভাবে জানিয়ে দেয় কোসোভো অ্যালবেনিয়ানের অংশ এবং এটা যদি কেউ মানতে রাজি না হয় তাহলে তাদেরকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হবে। এই বলে সে মিলিককে শহরের মাঝ বরাবর জনগণের সামনেই হত্যা করে দেয়, যা জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। দূর থেকে ভুক এই সকল কিছুই দেখছিল, তবে সে কোনোভাবেই মিলিককে সাহায্য করতে পারে না। চোখের সামনে তাকে মরে যেতে দেখা ছাড়া তার আর কোনো উপায় যে ছিল না। তৎক্ষণাৎ আন্দ্রেকে সে কল করে সতর্ক করে দেয় এবং সেখান থেকে কোনো এক জায়গায় গা ঢাকা দিতে বলে। অন্যদিকে স্মুক পৌঁছায় সেই হসপিটালে। তখন ইয়াসনা সেখানে তার ডিউটিতে ছিল। হসপিটালের ডক্টর ও নার্সকে ভয় দেখিয়ে ইয়াসনাকে তারা তার সাথে এয়ারপোর্টে তুলে নিয়ে আসে। স্মুকের চিন্তাধারা এতটাই জঘন্য প্রকৃতির ছিল, তার কথা অনুযায়ী কোসোভো শুধু অ্যালবেনিয়ানদের। এখানে না কোনো আমেরিকান, না সার্বিয়ান, নাকি রাশিয়ান কেউই বসবাস করবে না। এছাড়াও অন্য ধর্মের প্রত্যেককেই হত্যা করবে সে। শুধুমাত্র আন্দ্রের সম্পর্কে জানার জন্য সে এক সার্বিয়ান মহিলাকে ইয়াসনার চোখের সামনে হত্যা করে দেয়। তবুও ইয়াসনা কিছুই বলতে রাজি হয় না। তখন সে একটি ছোট্ট শিশুকে মেরে ফেলার হুমকি দেয়, যার ফলে ইয়াসনাকে বাধ্য হয়ে তার ঠিকানা বলে দিতে হয়। সেখান থেকে যাওয়ার আগে স্মুক ইয়াসনাকে বাদ দিয়ে বাকি সকল বন্দীদেরই হত্যা করে দিতে বলে। তবে সেই বাচ্চাটি কোনো রকমে তাদের চোখের আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে বেক তাদের পরিকল্পনা মতো এয়ারপোর্টের কাছে পৌঁছে যায়। প্রথমে সে পুরো জায়গাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। স্মুক তার দলবল নিয়ে সেখান থেকে যাওয়া মাত্রই বেক এবং তার টিম একে একে সন্ত্রাসীদের মেরে এয়ারপোর্টটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
তাদের কাছে এই কাজটি খুবই সহজ ছিল, কারণ তখন এয়ারপোর্টে খুবই অল্প সংখ্যক সন্ত্রাসী ছিল। এয়ারপোর্টের গোডাউনে প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং নেশাজাতীয় বস্তু তারা খুঁজে পায়। অন্যদিকে জেনারেল সোমভ রাশিয়ান ফেডারেশন আর্মিকে বসনিয়া থেকে কোসোভোর দিকে রওনা দেওয়ার আদেশ দেয়। রাশিয়ান আর্মির পুরো একটি গ্রুপ কোসোভোর উদ্দেশ্যে রওনা দেয়, যারা কাল সকালের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাবে। ইতিমধ্যে দেখা যায় আন্দ্রে সেই দুইজন পুলিশের সাথে এয়ারপোর্টের কাছে এসে পৌঁছেছে। আন্দ্রে তো জানতই না আগে থেকে তারই টিম এয়ারপোর্টটিকে নিজের দখলে নিয়ে রেখেছে। চারিদিকে খুবই শান্ত পরিবেশ দেখে তারা ধীরে ধীরে এয়ারপোর্টে প্রবেশ করে। তবে আন্দ্রে তাদেরকে চিনলেও ওই দুইজন পুলিশ অফিসার তো তাদের চিনত না, তাই হঠাৎই স্ল্যাশ সামনে আসাতেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অন্যদিকে ভেরা না জেনে আন্দ্রের উপর ঝাঁপিয়ে পড়ে। ভেরাকে এখানে দেখে তো আন্দ্রে অবাক হয়, তবে কমান্ডার বেক তাকে পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝায়। আন্দ্রে তাদেরকে জানায় অ্যালবেনিয়ানদের প্রধান ঘাঁটি হলো এয়ারপোর্ট। প্রায় 100রও বেশি অ্যালবেনিয়ান যোদ্ধা এখানে রয়েছে। এটা শুনে কমান্ডার বেক বুঝতে পারে এই লড়াই তাদের একসাথে মিলে লড়তে হবে। তাই তারা আগের পুরনো সব কথা ভুলে গিয়ে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে স্মোক যখন তার লোকেদের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারে না, তখন 4 জনকে সেখানে সে পাঠায়। ভেরা উপর থেকে তাদেরকে এই দিকেই আসতে দেখে। কমান্ডার বেক তাকে শ্যুট করার অর্ডার দেয়। সে একে একে 2 জন সন্ত্রাসীকে হেডশট দেয়, তবে বাকি 2 জন সেখান থেকে পালিয়ে যায়। কমান্ডার বেক তাদের সকলকে নিজের নিজের পজিশন নিতে বলে, কারণ যেহেতু সেই 2 জন সেখান থেকে পালিয়েছে সেহেতু কিছুক্ষণের মধ্যেই স্মোক তার উপর আক্রমণ করবেই, তাই তারা তৈরি হয়ে যায়। চারিদিকটা ভালোভাবে পর্যবেক্ষণ করার সময় আন্দ্রে ইয়াসনাকে একটি গোডাউনে বাঁধা অবস্থায় পায়। সে খুবই ভয়ে ছিল। আন্দ্রে তাকে শান্ত করে। ইয়াসনা তাকে জানায় তার বাড়ির ঠিকানা সে স্মোককে দিয়ে দিয়েছে, তবে আন্দ্রের পরিবার তো থাকে রাশিয়াতে, সেই ঠিকানায় তো কেউই নেই। স্মোক সেখানে পৌঁছে আন্দ্রেকে না পাওয়াতে প্রচণ্ড রেগে যায়। তার রাগ আরও বেড়ে যায় যখন সে জানতে পারে তাদের প্রধান বেস সেই এয়ারপোর্টকে কিছুজন অজ্ঞাত সৈনিক দখল করে নিয়েছে। সে তার সেনাপ্রধান আমিরকে সকল সৈনিকদের একত্রিত করতে বলে। এদিকে কমান্ডার বেক তার টিম সহ সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য তৈরি হতে থাকে। তাদের কাছে শত্রু অনুযায়ী গুলি খুবই কম ছিল, তাই তাদেরকে বুদ্ধি খাটিয়ে এই যুদ্ধ করতে হবে। তারা এয়ারপোর্টের ফ্রন্ট লাইন ও পিছনের দিকে ল্যান্ডমাইন বিছিয়ে রাখে। বড় বড় অয়েল ট্যাঙ্কার তারা এয়ারপোর্টের চারিদিকে রেখে দেয়। স্নাইপার ভেরাকে তারা একেবারে টপ পজিশনে রাখে, যাতে চারিদিকে ভালোভাবে সে নজর রাখতে পারে, এবং প্রত্যেক জায়গায় হেভি মেশিন গান তারা সেট করে রাখে। সকলেই তাদের নিজের নিজের পজিশন নিয়ে নেয়। ভেরা তার মেয়ের ছবিটিকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। অনেকদিন সে গা ঢাকা দিয়ে রয়েছে, হয়তো এই যুদ্ধের পর সে তার মেয়ের কাছে ফিরে যেতে পারবে। এদিকে ইয়াসনা এয়ারপোর্ট থেকে কিছু মরফিন পেয়ে যায়, যেগুলি সে আন্দ্রেকে দিয়ে দেয়। আন্দ্রেকে প্রথম দেখার পর থেকেই সে ভালোবেসে ফেলেছিল। সে তার সাথে নতুনভাবে জীবন শুরু করতে চাইছিল। আন্দ্রে তাকে কথা দেয় এই যুদ্ধের শেষে সে এবং ইয়াসনা নতুনভাবে জীবন শুরু করবে। সে তাকে কন্ট্রোল সেন্টারে চলে যেতে বলে, যেটা এয়ারপোর্টের সবথেকে সুরক্ষিত জায়গা ছিল। কিছু সময় পরেই একটি ছোট্ট বাচ্চাকে তারা এয়ারপোর্টের দিকে আসতে দেখে। কমান্ডার বুঝতে পারে স্মোক জায়গাটিকে পর্যবেক্ষণের জন্য বাচ্চাটিকে এখানে পাঠিয়েছে, কারণ কোনো প্রফেশনাল আর্মি কখনো কোনো অসহায় শিশু ও মহিলার উপর আক্রমণ করে না, এটা তারা জানতো। তবে যুদ্ধক্ষেত্রে ছোট শিশুদের ব্যবহার করা জঘন্যতম অপরাধ। ইতিহাস সাক্ষী আছে, নেপোলিয়নের বাহিনী থেকে শুরু করে অটোমান সাম্রাজ্য, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার পর্যন্ত অল্প বয়স্ক বাচ্চাদের যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করেছিল, কারণ তারা প্রত্যেকেই জানত যুদ্ধক্ষেত্রে কোনো সৈনিক শিশুর উপরে সহজে অস্ত্র চালাতে পারবে না, এবং এটাই তাদের বিজয়ের কারণ হতো। তো যাই হোক, এই বিষয় নয় পরে আলোচনা করা হবে। স্ল্যাশ তাদের সেই বন্ধু কিরিয়ার জন্য আন্দ্রের কাছে তার দুঃখ প্রকাশ করে। সেই দিন হারুনকে হেলিকপ্টার থেকে ফেলে দিয়ে সে এক সত্যিকারের বন্ধুর পরিচয় দিয়েছিল। আন্দ্রে স্ল্যাশকে কিরিয়ার লকেটটিকে দেয়, যেটা সে এতদিন তার কাছে সামলিয়ে রেখেছিল। অন্যদিকে গিরিজ ও ফাদিলসকে নামাজ আদা করতে দেখা যায়, কারণ প্রত্যেকের কাছেই তাদের নিজ নিজ ধর্ম প্রিয়। আর ধর্ম কোনোদিনই মানুষকে হত্যা করতে শেখায় না, মানুষকে এক ভালো ব্যক্তিত্ব গড়ে তুলতে শেখায়। কারণ মানুষের কাছে সবথেকে বড় ধর্মই তো হলো মনুষ্যত্ব।
তবে এই পৃথিবীতে এমন অনেক মানুষও রয়েছে যারা ধর্মের দোহাই দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে এবং ধর্মের আড়ালেই তারা তাদের অপরাধমূলক কাজ চালিয়ে যায়। তো যাই হোক, কিছু সময় কেটে যাওয়ার পরেই সূর্যাস্ত হলেই স্মোক তার পুরো সৈন্যদল নিয়ে এয়ারপোর্টের কাছে এসে পৌঁছায়। তারা দুটো গ্রুপে ভাগ হয়ে এয়ারপোর্টে প্রবেশ করে, কিন্তু এয়ারপোর্টের চারিদিকে তো ল্যান্ডমাইন বিছানো আছে। এক জোরালো বিস্ফোরণের মাধ্যমেই তারা স্মোক এবং তার লোকেদের ওয়েলকাম জানায় এবং এরপর এয়ারপোর্টের নানান পজিশন থেকে হেভি মেশিনগান ও রাইফেল দিয়ে ফায়ারিং চালিয়ে অনেক সন্ত্রাসীর হত্যা করে দেয়। অ্যালবেনিয়ানদের ধারণাই ছিল না তাদের এত সৈনিক মারা যাবে। তবে সন্ত্রাসীরা এখানেই থামে না। কিছুজন সামনের দিক দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করার চেষ্টা করাতেই সেখানকার ল্যান্ডমাইনগুলিও বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণের মধ্যেই পুরো জায়গাটি অ্যালবেনিয়ান সন্ত্রাসীদের মৃতদেহে ভরে যায়। চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায়। বেকের টিম এটা ভেবে অবাক হয় এত তাড়াতাড়ি কিভাবে অ্যালবেনিয়ানরা হার মেনে নিল, কিন্তু তারা জানতো না সংখ্যায় অ্যালবেনিয়ান সন্ত্রাসীরা প্রায় 100-রও বেশি ছিল। সন্ত্রাসীরা শুধু তাদের সঠিক পজিশন জানার চেষ্টা করছিল, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আবারও তারা ফায়ারিং চালাতে শুরু করে। একটি আরপিজি মিসাইলের বিস্ফোরণে সেই সার্বিয়ান পুলিশ ফাদিলজের পেটে গুরুতর আঘাত লাগে। তাকে মরফিনের ডোজ দেওয়া হয়। এদিকে বাকিরা লড়াই চালিয়ে যায়। তবে একসময়ে সন্ত্রাসীরাও বুঝতে পারে এইভাবে তাদের অনেক সৈনিকই মারা যাবে। তখন তারা মোটার মিসাইল এয়ারপোর্টের দিকে লঞ্চ করা শুরু করে। অন্যদিকে সেই বাচ্চা মেয়েটি জোরালো বিস্ফোরণের আওয়াজে ভয় পেয়ে ইয়াসনার কাছে চলে আসে। ইয়াসনা তাকে তার নিজের মেয়ের মতো আগলে রাখে। তবে মর্টার মিসাইলের থেকে বাঁচার কোনো রকম উপায় তাদের কাছে ছিল না। এত পরিমাণে তারা মর্টার মিসাইল ও আরপিজি লঞ্চ করে যা টিমের প্রায় সকল সদস্যকে আহত করে দেয় এবং এই মর্টার মিসাইলের বিস্ফোরণেই তাদের আর এক প্রিয় বন্ধু গিরেজ মারা যায়। কিন্তু তারা দুঃখ প্রকাশ করার সময়টুকু পায় না। এর মধ্যেই ভুকের একটি পা আরপিজিতে উড়ে যায়। আন্দ্রে তাকে কোনো মতে আড়ালে নিয়ে যায়। অন্যদিকে জেনারেল সোমভকে রাশিয়ান প্রেসিডেন্টের তরফ থেকে তার সৈনিকদের ফিরে আসার আদেশ দেওয়া হয়। তবে প্রেসিডেন্টের আদেশ জেনারেল মানতে রাজি হয় না, কারণ সরকারের কথা মতোই সে বেক ও তার পুরো টিমকে এই বিপদের মধ্যে ফেলেছে। তাই সে সৈনিকদের নির্দ্বিধায় এগিয়ে যাওয়ার আদেশ দেয়। ইতিমধ্যে মোটারের আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়েছে। তাই কোনো রকম আর উপায় না পেয়ে স্ল্যাশ তার বন্ধুদের বাঁচানোর জন্য নিজের বলিদান দিয়ে দেয়। একটি অয়েল ভর্তি ট্যাঙ্কার নিয়ে সে সন্ত্রাসীদের মোটার পজিশনের দিকে এগিয়ে যায় এবং সন্ত্রাসীদের পুরো মোটার পজিশনটিকে ধ্বংস করে দেয়। সূর্য তখন আবারও আকাশে উদয় হয়েছে। রাত শেষে সকাল হয়ে গেছে। তবে রাশিয়ান সৈনিকরা এখনও সেখানে পৌঁছায়নি। সারা রাত এই ভয়াবহ যুদ্ধের পর তারা সকলেই ক্লান্ত। তাদের গুলিও শেষের দিকে। আহত ভুক আন্দ্রেকে তার প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সে এমনিতেই গুরুতর আহত রয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আন্দ্রে নিজের প্রাণ দিয়ে দেবে। একজন সত্যিকারের দেশভক্ত হিসেবে ভুক সার্বিয়ার জন্য প্রাণ দিতে রাজি হয়ে যায়। সে কভার ফায়ার দিয়ে আন্দ্রেকে কন্ট্রোল সেন্টারের দিকে পালাতে সাহায্য করে। তবে স্মোকের চালানো একটি গুলি এসে আন্দ্রের পায়ে লাগে। সে পড়ে যায়। ইয়াসনা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তাকে বাঁচানোর জন্য তার দিকে ছুটতে থাকে। স্মোক ইয়াসনাকে লক্ষ্য করেও গুলি চালায়। তবে তাকে বাঁচাতে গিয়ে এবার এই গুলি আন্দ্রের পিঠে এসে লাগে। তারা দুইজনেই মাঝামাঝি জায়গায় ফেঁসে যায়। এটা দেখে কমান্ডার বেক একটি গাড়ি নিয়ে আন্দ্রের কাছাকাছি যায় এবং কোনো মতে ভেরা ও বার্মিংয়ের কভার ফায়ারিংয়ের আড়ালে আন্দ্রেকে নিয়ে কন্ট্রোল সেন্টারে ফিরে আসে সে। ভুক তখনও জীবিত ছিল। তবে স্মোক নির্দয়ভাবে তার গলাটিকে ধর থেকে আলাদা করে দেয়। এই নির্মম দৃশ্য তার বন্ধু ফাদিলস দেখতে পায়। তবে বন্ধুকে কোনো রকম সাহায্য করতে পারে না সে। স্মোক তার কাটা মাথাটিকে নিয়ে কন্ট্রোল সেন্টারের সামনে গিয়ে দাঁড়ায় এবং তাদের সকলকে বাইরে বেরিয়ে আসতে বলে। তাদের কাছে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। প্রত্যেকের গুলিও শেষ হয়ে গেছিল। একটিতে মাত্র 4টি গুলি ছিল। তাই তারা সারেন্ডার করার পরিবর্তে মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেয়। ভেরা শেষবারের মতো তার মেয়ের ফটোটিকে দেখে। সে সারা জীবনের মতো তার মেয়েকে ছেড়ে চলে যাচ্ছে। তবে এটাই তো যুদ্ধ। ভেরা বেককে তাকে শ্যুট করতে বলে, কিন্তু তখনই বার্মিং স্মোক ও তার লোকজনদের সেখান থেকে পালাতে দেখে। জানালা দিয়ে সে দেখে রাশিয়ান সৈনিকরা এয়ারপোর্টে পৌঁছে গেছে। রাশিয়ান সৈনিকদের দেখে তারা সকলেই এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে। ওদিকে স্মোক সেখান থেকে পালাচ্ছিল।
ফাদিলস তাকে একা পেয়ে সরাসরি তার গলায় চাকু ঢুকিয়ে দেয়, যার ফলে স্মুকও মারা যায়। রাশিয়ান সৈনিকরা সেখানে পৌঁছে পুরো জায়গাটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। তবে তাদের পৌঁছানোর আগেই বেক তার টিম নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ এই মিশন তাদের কাছে সম্পূর্ণ সিক্রেট ছিল। 11 জুন 1999 সালে রাশিয়ান সৈনিকদের সেই এয়ারপোর্ট দখলের খবর পুরো বিশ্বে ছড়াতেই ঠিক পরের দিন 12 জুন ন্যাটো বাহিনী ও রাশিয়ান বাহিনীর মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ ন্যাটোর আগে রাশিয়ান সৈনিকরা ওই বিমানবন্দরটিকে নিজের দখলে নিয়ে নেয়। তবে পরে এটা শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়। 2003 সালে রাশিয়ান সৈনিক ও ন্যাটো বাহিনী সেখান থেকে সরে যেতেই পুনরায় সার্বিয়ানদের উপর অত্যাচার করা শুরু হয়ে যায়। তবে 2008 সালে কোসোভো নিজেকে একটি আলাদা দেশ হিসেবে ঘোষণা করে। তবে এখনও সার্বিয়ানদের উপর আক্রমণ চলছে এবং আজও সার্বিয়া কোসোভোকে নিজের অধীনে মনে করে। তো যাই হোক, মুভির শেষে আমরা ইয়াসনাকে একটি চার্চে দেখি। সেই মর্মান্তিক যুদ্ধের পর থেকেই সে নিয়মিত চার্চে আসে। তবে বর্তমানে আন্দ্রে আদেও জীবিত আছে কিনা সেটা সে জানে না। আজও সে তার অপেক্ষায় বসে রয়েছে। তখনই আমরা আন্দ্রেকে দেখি, সে জীবিত আছে। আন্দ্রে পিছন থেকে তার নাম ধরে ডাকে। আন্দ্রেকে দেখে সে খুশি হয়ে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি একটি সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে। সত্যি কথা বলতে মুভিটি নানান তথ্য রিসার্চ করতে গিয়ে আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, মুভির কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যদি এই রকমই এক্সপ্লেন পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।